নাইটে যে লাইভটা হলো সেটা নিয়ে আমিও কিছু বক্তব্য রাখতে আসলাম, যেহেতু অনেক কিছুর মধ্যে ইনভলভ হয়ে আছি আমিও। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও। আজকে মানডে, তোমরা সবাই আশা করছি ভালো আছো, আমিও মোটামুটি আছি। কি বিষয়ে কথা বলবো স্যাটারডেতে একটি লাইভ হয়েছিল, যেখানে ম্যাডাম সঙ্গীতা ম্যাডাম, তার উপর কিন্তু অনেকেই ভীষণভাবে মান অভিমানে পালা এখানে একটা বিশালভাবে চলছে। তার কারণ অবশ্যই তো শুরু থেকে শুরু করি। যাকে ম্যাডাম লাইভে নিয়ে এসছে তার বিষয়ে এতদিন আমি সেভাবে মুখ খুলিনি, যার জন্য আমাকে অনেকে অনেক কথা বলেছে। এবং তার সঙ্গে আমার যখন একটা পিক দেখেছিল, তার সঙ্গে যখন আমার ভিডিও দেখেছিল এবং তার ভিডিওতে যখন আমাকে দেখেছিল এবং আমার ভিডিওতে যখন তাকে কমেন্ট করতে দেখেছিল বা তাকে নিয়ে কিছু কথা বলতে শুনেছিল, তখন অনেকেই কিন্তু আমাকে অনেক কিছু বলেছিল যে আপনিও ওই মর্কটের দলে ঢুকলেন, আপনিও এই দলে ঢুকলেন, ছি আপনাকে আনসাপ করলাম। তখন ক্ষণিকের জন্য আমার মনে হয়েছিল না, আমি ঠিকই করছি, যারা আমাকে আনসাপ করছে তারা নিশ্চয়ই একদিন বুঝতে পারবে। কিন্তু আজকে আমি, এবং আমার হয়ে এই যে মর্কট, আজকে আমি মর্কটই বলবো। সবাই তাকে মর্কট হিসেবেই চেনে, আজকে আমি মর্কট বলেই তাকে ডাকবো। ওয়াইটির দাদা ভাই বোনের এই নোংরা নোংরা কন্ট্রোভার্সিতে প্রতিটা মানুষ আজকে প্রচণ্ডভাবে হতাশা, একটা অশান্তির মধ্যে ভুগছে। কেউ শান্তিতে নিজেদের মতো ভিডিও করতে পারছে না, সে যে পক্ষই হোক। তো এই মর্কট আমার এক ভিউয়ার্সকে তখন আমার কমেন্ট বক্সে খুব বাজেভাবে গালাগাল দিয়েছিল এবং সে দেখিয়েছিল যে দিদি ভাই, আমি আপনাকে খুব সাপোর্ট করি, আপনার হয়ে আমি তাকে গালাগাল দিলাম। এছাড়াও আগের ডিসেম্বর মাসে দক্ষিণেশ্বরে মিট আপে যখন আমরা সবাই যাব, একটা রব উঠছে যাবো, তখন আমার চ্যানেল কত 500 হয়নি গো, 500 হয়নি। তখন আমি সবে কন্ট্রোভার্সি জগতে পা রেখেছি। 500 চ্যানেলও আমার সাবস্ক্রাইবারও হয়নি। কিন্তু আমি দেখলাম যে আমাকে বেশ ভালোই পাত্তা দেয়। এবার বলো, তোমাদের যদি কেউ পাত্তা দেয়, দেখো তার আগে আমি তার ভিডিও দেখে আমার রীতিমতো ঘেন্না লাগতো তার, এবং যারা এই লেভেলে গালাগালি মারতো, তখন আমি জানতাম কন্ট্রোভার্সি বোধহয় এইরকম গালাগালি না দিলে বোধহয় জীবনে কেউ দেখতে পাবে না, জীবনে কেউ চ্যানেল দাঁড় করাতে পারবে না। ভুলটা ভাঙলো এখানে গীতা টুনির বাসা, দেবশ্রী টুকিটাকি, রুনা লাইফস্টাইল, ইফসিতা এবং এরকম কিছু ঠিক মনে করতে পারছি না, যারা মুখ খিস্তি করে না কিন্তু যুক্তি সহকারে সুন্দর করে বোঝায়। তখন আমি ভাবলাম যে না, এরা তো বেশ সুন্দর করে বোঝাচ্ছে, হোয়াই নট আমি গেলে কেন বোঝাতে পারবো না। আর চ্যানেল চললে চললো, না চললে না চললো, তো তাও চ্যানেলকে সবাই ভালোবাসে, সেই জন্য যাই হোক। আমি যখন দেখতাম তখন ঘেন্না লাগতো রীতিমতো, যারা মুখ খিস্তি করতো, এই যে সীমা বলো, ধরিত্রী বলো, সবাই ভয় লাগতো। নতুন করে আর কিছু বললাম না, কিন্তু আস্তে আস্তে আমার ধারণাটা খুব বাজেভাবে খুব পাল্টে গেল যে না, ঠিক আছে, ওরা হয়তো রাগের বহিঃপ্রকাশ করছে যারা গালাগাল দিচ্ছে। না, ঘোড়া কিন্তু না, ঘোড়ার ব্যাপারে আমি কিচ্ছু বলবো না। ডে 1 থেকে ওকে আমার সহ্য হয় না। এখানে 1 আমি দাঁড়িয়ে আছি, এখনো আজকে এই দিনে দাঁড়িয়েও কিন্তু আমার ওকে সহ্য হয় না কোনো অ্যাঙ্গেল থেকে। গিরগিটি যেভাবে রং বদলায় ও দেন ওইভাবে, এবং এই মর্কটও তাই। আমি যেটা বলছি যে আমি ভাবলাম যে এর লাইভে যখন যাচ্ছি, আমাকে লাইভে উঠতে বলছে, দিদি উঠুন। কেন না, তখন ঘোড়ার এগেনস্টে ভিডিওগুলো হচ্ছে, ঘোড়ার এগেনস্টে যত সবাই যাচ্ছে ও তাদেরকে আরও পেল্লাই দিচ্ছে। এখন তো হচ্ছে সাপের গালে চুমু হয়ে গেছে, ব্যাঙের গালেও চুমু হয়ে গেছে। তো আমি তখন ভাবলাম আমার মতো ছোট একটি ক্রিয়েটারকে এহেন পাত্তা দিচ্ছে, প্লাস তখন কিন্তু গালাগাল দেওয়াটা একদম বন্ধ করে দিয়েছে, মোটামুটি বন্ধই করে দিয়েছে। তার জন্য আমি ভাবলাম না, ঠিক আছে, ও তো নিজেই গালাগালি প্রোটেস্ট করছে, তাহলে ঠিক আছে, এ বোধহয় পাল্টে গেছে। দেখো, মানুষ মাত্রই তো একটু জানতে ভুল হয়। তো আমিও তখন ভাবলাম জানতে ভুল হয়েছে, আমি যে তার সাথে কথা বলবো, তার সামনে যাব, তার লাইভে যাব, সবটিও কোনোদিন ভাবিনি। কিন্তু সেগুলো আমি করেছি যখন দেখেছি সে পাল্টে গেছে। এবং মনে আছে কিনা জানি না, এ সবাইকে দিদি ভাই আপনি আগে করে বলে না, ঠিক আছে, এর নামে তাহলে লোকেরা যেটা বলে ভুলই বলে, একে নিয়ে যারা বাজে কথা বলে তাহলে ভুলই বলে, নিজের ইনক্লুডেড ঘোড়া। ও তো বলে সবার নামে, তাহলে এর নামেও যে ভিডিও করছে বাজে কথাই বলে, এবং ঠিকই বলে, ঠিক বলে না। তো পাল্টে গেছে, হেন আমি বিশ্বাস করেছি। এবং আমাকে যেহেতু একটুও পাত্তা দিয়েছে, আমি তখন ধন্য হয়ে গেলাম যে বাবা, এর তো চ্যানেল অনেক বেশি সাবস্ক্রাইবার, আমাকে পাত্তা দিয়েছে। সেই এতে আমি ভাবলাম যে না, তাহলে আমি এর সঙ্গে একটু, যেটা হয় ওয়াইটিতে, তোমাকে একটু পাত্তা দিলেই সে তখন তোমার কাছে ভালো হয়ে যায়। এটা কেউ স্বীকার করো আর না করো, এটা অত্যধিক সত্য কথা আমি বলে দিয়েছি। আর তার পাত্তা দিয়েছে বলে সারা জীবন তার পা চেটে বেড়াতে হবে সেটা নয়।
তো তারপরে এইসব হতে 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 বা জাস্ট 20-25 দিন মনে হয় জাস্ট একটা মানে ভার্চুয়াল এই রিলেশন, সেটা দক্ষিণেশ্বরে দেখা হলো। মনে আছে, আজকে মনে আছে ম্যাডামের লাইভে গিয়ে দীপ্তিদিকে আঙুল তুলে যেভাবে কথা বলছিলেন, আমি আপনার সাথে কথা বলতে আসিনি। আমার খুব খারাপ লাগছিল। এই দীপ্তিদি রিম্পা লাইভে উঠেছিল এবং যার জন্যই এরকম ভদ্রলোক তোমাকে পরিবেষ্টিত করে, ভদ্র মহিলাগণ তোমাকে পরিবেষ্টিত করে রেখেছিল বলে তোমার লাইভে, তোমার মিট আপে যেতে চেয়েছি এবং যাওয়ার সাহস দেখিয়েছি। না, এখানে ভদ্রলোকেরা যায়। পরে তো গিয়ে দেখলাম না, এটা ভদ্রলোকেদের জায়গা নয়, এখানে ভদ্র মহিলারা যায়। এই মিট আপে এরকম মিট আপ হবে, ভদ্র মহিলারাই আসবে। সমাধি, নবদা, এটা তো সব ভদ্রলোক। আমি এই ভদ্রলোকেদের সঙ্গে, ভদ্রমহিলাদের সঙ্গে দেখা করব বলে আমি এই মিট আপে গেছিলাম। প্লাস যার এগেনস্টে মিট আপ, তাকে কিছু কোশ্চেন করা দরকার ছিল যে সে কেন মহিলাদের এই টেনে নামায়। যখন সেই সুযোগটা পেয়েছিলাম যে সামনাসামনি তাকে জিজ্ঞাসা করবার, যে এই যে সমস্ত মহিলাদের এত নোংরা বলে বা সমস্ত মহিলারা পরকীয়া করে বলেছে, মনে মনে সবার নাকি পরকীয়া থাকে, এইসব বলাতে সেই সমস্ত কথার জন্য কিন্তু দক্ষিণেশ্বরে যাওয়া হয়েছিল। বারবার এক কথা, এই মিট আপ মানে সত্যি মানে কানটা কেটে যদি ফেলে দিতে পারতাম তাহলে বোধহয় হতো যে নাচতে নাচতে কি জীবনে ভুল করে ফেললাম। তো যাই হোক, গেছিলাম। তো সেখানে গিয়ে মনে পড়ে কি, এই দীপ্তিদিকে যাকে আঙুল নাড়িয়ে শাসাচ্ছিলে লাইভে বসে, কত বড় আস্পর্ধা, কত বড় মানে আনকালচার, অসভ্য ফ্যামিলি থেকে বিলং করা যে একজন মহিলা, যাকে তুমি জাস্ট 1 বছরও হয়নি দেখা হতে পায়ে নমস্কার করেছিলে, এবং তুমি আর দীপ্তিদি একসাথে সাথেই ঘুরছিলে, এবং আমার সাথে দেখা হতে তুমি আমার পায়ে হাত দিয়ে নমস্কার করতে এসেছিলে। সবই ফেক না হলো? যাকে যাকে পায়ে হাত দিয়ে নমস্কার করো তার জামা পোশাক ধরে তুলতে তোমার একটু লজ্জা করে না? খুব এতদিনে আমি একটা কথাও ভিডিওতে সেইভাবে একে নিয়ে বলিনি। কেন জানো? ভয়। কিসের ভয় তোমরা বুঝে নাও। সেদিনকে দীপ্তিদির সাথে আমি ফোনে কথা বলেছি, জাস্ট হাই হ্যালো, আমাদের অন্য একটা ব্যাপারে, এই সব কন্ট্রোভার্সির ব্যাপারে নয়, অন্য কোনো ব্যাপারে একটু জাস্ট কথা বলেছি। মানে বলা হয়েছে, কে ফোন করেছে, আমি ফোন করেছি কি দীপ্তিদি ফোন করেছে সেটা ম্যাটার না, আমাদের কথা হয়েছে। কিছুই বলবো না কে আগে ফোন করেছে, ফোনে কথা হয়েছে। কিন্তু আমি দীপ্তিদিকে মানে এইটুকু মানে আমি বলতে পারিনি। আমি দীপ্তিদিকে এটাই বলেছি, দীপ্তিদি অনেক কিছু জানি, তোমাদের সাথে অশান্তি হওয়ার পরেও আমার সাথে ফোনে মর্কটের কথা হয়েছে 2-1 দিন আমি ফোন করেছিলাম, এবং আমি সেটা দীপ্তিদির লাইভেই বলেছিলাম যে আজকেই আমি ওকে ফোন করব। এই যে যেটা দেখলাম সেটা হচ্ছে ঘোড়া ওর লাইভে ওঠার পর, ঘোড়া যেদিন মর্কটের লাইভে উঠেছিল সেদিনই পরের দিনই আমি মর্কটকে ফোন করেছিলাম। এবং আমি কোনোদিন ভাবিনি আমি একে নিয়ে কথা বলবো। কেন জানো? আমি জানি যে এর এগেনস্টে কথা বললে এ যেভাবে দেয় তার ফ্যামিলিকে, আমার ভাই সব কিছু চুলোর দুয়ারে যাক, এই ওয়াইটি থেকে আমার কিচ্ছু হয় না, এখন অবধি টাকাটাও পাই না। তো আমার ছেলে মেয়েকে বলবে, সেখানে আমার এই রিম্পাকে দেখেছি আমি কি অসম্ভব ডিপ্রেশনে চলে গেছে। অতি কষ্টে ওরা চ্যানেলটাকে দাঁড় করিয়েছে বলে ওরা এখন চ্যানেলটাকে ছাড়ছে না। কিন্তু আমার তো এই ছোটো চ্যানেল, আমার চ্যানেলে সেই সমস্ত বলবে আমার ছেলে মেয়েকে নিয়ে কিছু একটু বলে হয়তো ও যে লেভেলে নামতে পারে, তারপর আমি কোথায় যাব? সেই আতঙ্কে ভয়ে একে নিয়ে আমি কোনোদিন কোনো কিছু বলিনি। আর রইল বাকি ফোনের কথা, না এতটা বিশ্বাসঘাতকতাও আমি করব না। অনেক কিছু জেনেছি, অনেক কিছু জানবো, তখন যে রিলেশনটা ছিল সেটাকে শ্রদ্ধা করে আজকে আমি ফোনের ভিডিও কথা বা ভিতরে কথা কিচ্ছু বলবো না, কারণ এই জিনিসটা আমি ঘেন্না করি। তোমাকে একজন বিশ্বাস করেছে, সে তোমার বন্ধু হোক মিত্র, সেই কথা তুমি এখানে রিভিল করা, এটাকে আমি ঘেন্না করি। আমি নিজে স্কুল লাইফে অনেক বন্ধুদের অনেক কথা মাঝখানে বসে শুনতাম, কারোর কথা আজ অব্দি কাউকে বলিনি। ইনফ্যাক্ট শ্বশুরবাড়িতে কেউ বলতে পারবে না কোনো দিন এই জিনিসটা করেছি, এবং আমি চাইও না যে আমার জন্য কেউ এটা করুক। যার যা বলার সামনে। আমি রুনাদি ভিডিও কালকে দেখেছি, রুনাদি মিট আপের কথা বলেছে, সেখানে বলেছে যে অপর্ণাদি আমাকে নিয়ে এখন কন্টেন্ট করে। আমি কিন্তু সেখানে কমেন্ট করার সাহস পেয়েছি রুনাদিকে, যে রুনাদি তোমাকে নিয়ে আমি কন্টেন্টও করি, আবার তোমার লাইভে আমি যাই এবং তোমার ভিডিওতে কমেন্ট করতে পারি, কারণ যে ভিডিও ভালো লাগে। এখন সে টিনের ফরে বলছে আর আমি টিনের এগেনস্টে, সেই জন্য কথা বলতে পারছি না। এটাই যখন রুনাদি অন্য কাউকে নিয়ে বলবে, তখন মতের মিল হবে, আমি অবশ্যই কমেন্ট করব। তো সেখানে কন্ট্রোভার্সিটাকে এরা এমন নোংরা জায়গায় মানে নিয়ে যাচ্ছে, পায়ে হাত দিয়ে প্রণাম করে তাকে আঙুল নেড়ে সাঁটানো। এই রিম্পা, আমার মনে আছে একটা লাইভে রিম্পা কোথায় যাচ্ছিল, অটোতে করে ফিরছিল, রিম্পাদি লাইভে উঠুন। আর সেই রিম্পাকে চরিত্রহীন দুশ্চরিত্র বানানোর জন্য একটা উটকো একটা কাকে নিয়ে এসে তাকে প্রমাণ দেওয়ার চেষ্টা করছে। ঘেন্না লাগছিল। আমি জীবনেও লাইভ দেখি না, জীবনেও না। সেদিন আমি লাইভ দেখেছি, নোটিফিকেশন এসছে। আমি এর আগেও বলেছি যখন ওর সাথে আমার রিলেশন ভালো ছিল, যে তোমার লাইভে আমি জয়েন করতে পারি না, কারণ ওই সময়টা আমার থাকে একটা ভাইটাল কাজ, আমি তো ওয়ার্কিং, হ্যাঁ, ঘরে বসে শুধুই কাপজাল দিই না। তো ওই সময়টা আমি কিছুতেই মোবাইলে আমি কিছু দেখতে পারি না, লাইভ তো দেখতেই পারবো না।
ভিডিও হলেও তাও তাও নিজের পক্ষে ঠিক আছে, কানে হেডফোন দিয়ে, কিন্তু লাইভ ফাইভ এগুলো একদম তো মানে আনকাট করা যায় না, বা পজ করে কি আর হবে, তো ভিডিও পজ করে করে দেখাই যায়, তবুও বা কিন্তু আমি কোনোদিন এই লাইভে দেখতে পাই না। সেদিন কী বার ছিল আমি জানি না, আমি দেখেছি যে ওই একটা লোককে নিয়ে এসে রিম্পার চরিত্র হননের চেষ্টা করেছে। তো কাল্পনিক চরিত্র, এই এহেন কাল্পনিক চরিত্রের ক্রিয়েটারকে একটা পুরস্কার দেওয়া উচিত, কারণ ও যে যা যা কাল্পনিক চরিত্র বার করে, ওর দলের তারাও কিন্তু সেই কাল্পনিক জগতের চরিত্রগুলোর সঙ্গে ঠিক রিলেটেড হয়ে তারাও কিন্তু দিব্যি ভিডিও করতে পারে। কি সুন্দর না? ও কোনো গ্রুপে নেই, কিন্তু ওর মানে সৃষ্টি করে যে কাল্পনিক চরিত্রগুলো, এই ধরো একটা দেবসীতা, এই খেকশিয়াল, এই গুপ্তি, তারপরে আর কি বলো তো, যাই হোক এরকম সব তৈরি করে। কি পটিটা আগে ছিল পতিতা, এখন সেটা পটিটা হয়ে গেছে। যতই যে গালাগাল তুই দেখেছিস তাকে পতিতাগিরি করতে, তুই দেখেছিস, তোকে অনেকবার কিন্তু সবাই মিলে শুধরানোর চেষ্টা করেছে। আজকে আমি জানি যে এই ভিডিও দেখার পরেও যদি একটা ভিডিও নামায়, আমি পারবো না ওর সঙ্গে, ওপেন ক্যামেরাতে আমি স্বীকার করছি, ওই নোংরার সাথে আমি অন্তত মুখ লাগিয়ে পারবো না। আজকেই আমি ফার্স্ট এইভাবে রাউডি হয়ে বলছি, হয়তো এটাই আমার ওকে নিয়ে লাস্ট ভিডিও। কেন বলেছি? যে সেদিনকে যেহেতু ম্যাডামের লাইভে উঠেছিল সেই জন্যই। তো এই সমস্ত এহেন যে নামগুলো সৃষ্টিকর্তা, তার দলের লোক, দল নেই। আমি বলছি স্টিম লাইভে ওর মতলবটা কী ছিল, যেটা সবাই ধরতে পেরেছে, আমিও কিছুটা সেরকম টাইপেরই ধরতে পেরেছি। এবং এটাও বলছি যে এই যে কাল্পনিক চরিত্রের সৃষ্টিকর্তা এহেন নায়ক সেদিনকে উঠেছিল, এবং ও এক্সপেক্ট করেনি যে দীপ্তি, কারণ ও তার আগে ও ছক কষে নিয়েছে যে দীপ্তিদির শরীর ভালো না, রিম্পার শরীর ভালো না, এবং ইফিতা যে সবসময় লাইভে ওঠে তাও না। ও এক্সপেক্ট করতে পারেনি যে এরা উঠবে, কারণ কয়েকটা দিন ম্যাডামের লাইভে সেভাবে কিন্তু কেউ ওঠেননি। ম্যাডাম বারবার মানে আহ্বান করছিলেন, খুব মানে কয়েকজন ভিউয়ার্সরা তারা কয়েকজন উঠেছিল, কিন্তু দীপ্তিদি, রিম্পা, সোমাদি, তারপরে আর যারা ওঠে আর কি, আমি উঠি, দেবশ্রীদি ওঠে, তারপরে ইফিতা ওঠে, সীমা ওঠে, সোমা ধরিত্রী, ওরা ওঠে। ও এক্সপেক্টই করতে পারেনি যে এরা উঠবে আর ওকে ওইভাবে অ্যাটাক করবে। ও ভেবেছিল ম্যাডাম যে কমিউনিটি পোস্টটা দিয়েছে সেটা দেখেও কিছুটা ভয় পেয়েছিল, আর কিছুটা চক্রান্ত করে ও এখানে এসে লাইভে উঠে গেছে। স্টিম লাইভে উঠে ও কেন একা একা কথা বলতে এসেছে, আর লাইভ থেকে পালাচ্ছিল কেন? প্রথমত লাইভটা ডিস্টার্ব করছিল। আমিও অনেক পরে এসে জয়েন করেছি, সেদিন স্যাটারডে ছিল, স্যাটারডেতে আমার সময় হয় না, বিকেলের দিকে আমার অনেক রকম ব্যস্ততা থাকে, মেয়ের ডান্স ক্লাস, সারাক্ষণ ওখানে বসে থাকা, সেদিনকে স্যাটারডেতে আমার পার্টি ছিল। যাই হোক, আমি অনেক পরে লাইভে এসে জয়েন করেছি, যখন লাইভটা আটকে যাচ্ছিল। তারপর অনেক রাত হয়ে গেছিলো, আমি ভাবলাম যে না, আমি একটু মোটামুটি আমার কাজবাজ ছেড়ে এসে একটু বসে একটু দেখি, কারণ রাত্রিবেলা ডিনার কিছুই ছিল না। তোমরা হয়তো অনেকেই দেখেছ পিছনে কফি হচ্ছিল, কফিটাই খাওয়া হয়ে গেছিলো, কফিটাই বানানো হচ্ছিলো যে লাইভে আমি উঠবো। সেখানে যখন লাইভ থেকে পালিয়ে গেল, আমার যেটা বক্তব্য বলার আমি সেটা বলতাম না, আমি কিন্তু ওকে মিষ্টি মুখে জুতোর বাড়ি মারতাম। সবাই যেটা ওটা করেছে, ওকে ওই লাইভ ছেড়ে পালালো। কি করবে? মানুষের এত আক্রোশ, এতগুলো মানুষ সবাই ভুল, আর যারা ওকে এখনো চাটছে, যারা ওকে পাশে দেখছে, তারা বলবো কান কাটা অ্যানিমেলের নাম আমি তুলছি না, কান কাটা অ্যানিমেলের সমান। কারণ তাদেরকে যেভাবে করেছে, তাদেরকে যেভাবে নামিয়েছে, তারা এখন তার লাইভে গিয়ে পা চাটছে, তার লাইভে গিয়ে বাহবা দিচ্ছে। ছি। আর এই দলে নেই, ও দল ছাড়াও নড়তে পারে না। এখানে এই যে গুতপার ডাইনির সংক্রান্ত চক্রান্ত যে মিট আপ করেছিল, সেখানে ও দল ছাড়া কি পারতো যেতে? সব থেকে আমার খারাপ লেগেছে কি জানো, মিট আপে গিয়ে আমি এক্সপেক্ট করেছিলাম একে যে এত ভালোবাসে, এর যত দিদি, মানে যত নাম আর নিচ্ছি না, তোমরা জেনে নাও, এর যত ক্রিয়েটার দিদি সবাই বোধহয় আসবে। কেউ বাচ্চার পরীক্ষার বাহানা, কারোর শরীরের বাহানা, কারোর এদিকের বাহানা, কারোর ওই বাহানা করে গোটা কয়েকজন হাতে গোনা। আজকে আমি তোমাদেরকে বলছি, ও বলছিল না লাইভে, দেখুন কত লোক, না কোনো নামি দামি কেউ, ও মানে ওর বোনরা কেউ ওখানে উপস্থিত হয়নি। যেটা গুতপা দালাল কিন্তু ওর ভিডিওতে বলেছে, আমাদেরকে ঠুকে বলেছে, কতগুলো আননোন পার্সনকে নিয়ে ও সেখানে মিট আপ রেখে মানে জড়ো হয়েছে। একদম সত্যি কথা। ওখানে একমাত্র দীপ্তিদিকে মোটামুটি একটু সবাই চেনে, ভালোই চিনত তখন, নবদা, সোমাদি, এরকম কয়েকজনকে যারা একটু মানে বেশি চ্যানেল হোল্ডার আর কি, বেশি সাবস্ক্রাইবার। আমরা ওখানে সব নতুন, কারুর তো ওখানে চ্যানেলই ছিল না। মামনের মনের কথা যে মামন গেছিল, ওর তো চ্যানেলই ছিল না। আমি জানি না আজকে মামন সেটা স্বীকার বলবে কি না। আমি কিন্তু ওকে বলেছিলাম, মামন তুমি এত সুন্দর কথা বলো, দেন তুমি একটা চ্যানেল খোলো, এবং সারাক্ষণ ধরে বলতে গেছি।
আর খাওয়া যে খাবারটা ও খাইয়েছে, খাবার আমি কাউকে ছোট করছি না, ও মন আত্মা দিয়ে খাইয়েছে। কিন্তু আজকে দীপ্তিদি আমার ভিডিও দেখলে বলবে, দীপ্তিদিকে আমি কন্টিনিউয়াস বলছিলাম তুমি তো বড় দীপ্তিদি, প্লিজ বলো না আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করি। কেন ওর একা ওর পকেট থেকে এটা যাবে? কারণ ও তো আর নিজে একা এখানে আমাদের সবাইকে নেমন্তন্ন করেনি, আমরা সবাই সবার মতো করে এসেছি। কাউকে কাউকে নেমন্তন্ন করেছিল, হ্যাঁ আমাদেরকে অবশ্যই বলেছিল, আমাদের ইচ্ছা ছিল বলেই না আমরা সেখানে গেছি। তো সেই খাবারটা নিয়ে আমি কিছু কথা বলছি না, কারণ ও আমাকে কিছু বলেনি। যদি কখনো বলে তবে অবশ্যই তার উত্তর অন্যরকম আসবে। কারণ যারা গেছিল তারা যখন মুখ খুলেছে তাদেরকে ও নাকি অনেক কিছু কথা বলেছে ওসব খাবার দাবার নিয়ে। ভাবতেও ঘেন্না করে মানে কুরুচিশীল মানে মন্তব্য। এবং যারা আসেনি তারা অত্যাধিক চালাকি করেছে এবং তারা ঠিক কাজ করেছে, তারা চালাক। তারা জানে যে এই ভাইয়ের পাশে দাঁড়াবো, পান থেকে চুন খসবে, এই ভাই আবার আমাদের নাঙ্গা করে দেবে। নাহলে দীপ্তিদিকেও যেভাবে আঙুল নাড়ছিল, হ্যাঁ এইভাবে আঙুল নাড়ার মতো দীপ্তিদি ওকে নিয়ে এত বাজে ভিডিও করেছে। দীপ্তিদি আগে কি করেছে না করে জানি না, মিট আপের পর কিন্তু ওকে নিয়ে এত বাজে ভিডিও কখনো করেনি, এত বাজে উপরন্ত করতেই যায়নি। দীপ্তিদি অনেকবার বলেওছে যে একে নিয়ে আমি ভিডিও করবো না, কারণ একটু তো মানবিকতা থাকে রে ভাই। যার সাথে দেখা হয়েছে, ফোনে কথা হয়েছে, হোয়াটসঅ্যাপ হয়েছে, তাকে নিয়ে একটু কথা বলার আগে মানুষ দুবার ভাববে। কিন্তু দীপ্তিদি এত বাজে কথাও বলেনি, যার জন্য আঙুল নেড়ে দীপ্তিদিকে ও শাসাচ্ছিল। এবারে আসি স্ট্রিম লাইফে এসছে, কেন তুই আলাদা করে কথা বলিসনি? কেন ম্যাডামের হোয়াটসঅ্যাপ ছিল তার মতলব সেটাও আমি বলছি। স্ট্রিম লাইভেও এসে ও এক্সপেক্ট করেছিল যে এরা কেউ থাকবে না, মানে যাদের যাদের নাম আমি বললাম তারা কেউ থাকবে না, সেখানে ও ওর দলের লোকগুলোকে ওঠাবে ম্যামের এখানে, তোমরা জেনে রাখো। ও সবার সাথে প্ল্যান করে এসছে, প্ল্যান ছাড়া ও এক গ্লাস জলও খায় না। এবং ও প্ল্যানে নেওয়ার জন্য মানে দেখবে ও যাদেরকে ট্যাগ করে, দেখবে সেখানে কত আননোন ক্রিয়েটার থাকে যারা হয়তো সবে চ্যানেল খুলেছে, যেটা আমাকেও করতো। আমি একদিন ধন্য হয়ে গেছিলাম, বাবা আমাকেও কেউ ট্যাগ করতে পারে ভাই, আমি তো একদম চুনোপুটি এইটুকুনি ক্রিয়েটার, আমাকেও কেউ ট্যাগ করেছে। এখন তো বুঝি ও দল ভারী করে। বাসে ট্রেনে যখন ঝগড়া হয়, রাস্তায় ঝগড়া হয়, দেখবে একটু যারা লোয়ার স্ট্যান্ডার্ড মহিলারা তারা দেখবে ঝগড়া করে আর এদিক ওদিক তাকায় যে কেউ একবার ওকে সাপোর্ট করে কিনা, তাহলেই ওর দলটা ভারী হবে। বনগাঁ লোকালে ঝগড়া দেখেছো তো? বনগাঁ লোকালে যারা যাতায়াত করেছো কখনো, আমি তো যাই, দিদির বাড়ি যাই, তখন মাঝে মধ্যে দেখি, খুব কমই কিন্তু আমি দেখেছি যে ঝগড়াটা হয় ওভাবেই, যে একজন শুরু করলো, ব্যাস দল পাকিয়ে এদিক ওদিক থেকে সবাই তাকালো, সবাইকে দলে নিল। তো দল ছাড়া এ যে নড়তে পারে না, এবং এখানে স্ট্রিম লাইফে এই দলটাকে নিয়ে এখানে যেতে চেয়েছিল এবং সেখানে সে ফেলিওর হয়েছে। যখন দেখেছে একা পড়ে গেছে, সবাই মুখে ঝামা মারবে না তো কি। আজকে যারা এই কন্ট্রোভার্সি করে, সে টিনের ফরে হোক বা টিনকে নিয়েই তো দুটো ভাগ হয়েছে, ম্যান্ডিকে নিয়ে একটা ভাগ ছিল, ওইটা দুটো পা একা আর সবাই মোটামুটি একদিকে। হ্যাঁ, টিনকে নিয়ে কিন্তু একটা বিশাল দল ভাগ হয়েছে। এখানে প্রত্যেকে এডুকেটেড এবং ভালো ফ্যামিলি থেকে বিলং করে। খুব জোর করে আমি কথাটা বলতে এসেছি, বেশিরভাগই সে টিনের নেগেটিভ কন্ট্রোভার্সি কেটার হোক, সেই রুনাদি বলো, তারপরে কি ওই কোয়েল বোধহয় কে এরকম কিছু নামই বলছি আমি, আর দু একজন আছে ঠিক মনে পড়তে পারছি না, হ্যাঁ ওই যে যাকে জ্বলন বুড়ি বলো, নো ডাউট শিক্ষিত এবং ভালো ঘরেরই, সেটা নিয়ে আমি কোনো কিছু বলবো না, কারোর চরিত্র বা কারোর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেফালতু কথা বলবো না। রুনাদিকে যে বেনারসির বাইজি বলা হয়, সেটাও আমার অবজেকশন বিশাল, আমার অবজেকশন আছে। আমি এগুলো আমার ঠিক লাগে না, হয়তো মানুষ রাগ মেটানোর জন্য অনেকে অনেক কিছু বলে, কিন্তু যেটা দেখিনি বা এটা নিয়ে কথা বলাটা ঠিক না। আবার এরাও যে এদেরকে অনেক দাঁত ফাঁকা আজেবাজি কথা বলে, এটাও ঠিক না। তো যেটা ঠিক মনে করে ঠিক। আমার কথা হচ্ছে এরা কিন্তু যেটা বলতে এসছি, ইপসিতা, রিম্পা, দীপ্তিদি, ইনক্লুডেড মি, আর কাদের কথা বলবো, এই কয়েকজনের ভিডিও আমি বেশি দেখি এবং আমার এদের মনে হয় যে এরা একটা ভালো ফ্যামিলির মা, ভালো ফ্যামিলির বউ, ভালো ফ্যামিলির বৌমা। তাদের কিন্তু এই যে এই ভাই আর বোন, যেরকম এরা মানসিক নোংরা, সেরকম এরা চারিত্রিক নোংরা, সেরকম এদের ল্যাঙ্গুয়েজ নোংরা, সেরকম এরা ভাবতেই পারে না যে কন্ট্রোভার্সি কি। এরা ভাবে যে আমাদের লেভেলেই সবাই, এই যারা তনুজা, বাংলাদেশের তনুজা, ওকে কীভাবে টেনে নামাচ্ছে ভালো ঘরে, ও সেটা কি প্রমাণ দিতে হবে ও কীরকম ঘরে। আরও তারও পেটে যথেষ্ট বিদ্যাবুদ্ধি আছে বলে সে ওই রকমভাবে ভিডিওগুলোকে এডিটিং করে এবং সাজায়। অশিক্ষিত লোক ওইভাবে কম্পিউটারে এডিট করে এইভাবে ছাড়তে পারে না, পেটে একটু বিদ্যা আছে। আর এদের নেই কিছু, এরা শুধু এই দু ভাই বোন খালি এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে খবর কালেক্ট করবে। আর এরা ভাবে যে এরা যেরকম একেবারে একদম পায়ের তলার একদম মানে কি বলবো, আর সবাই বোধহয় এখানে যারাই এসছে তারা বোধহয় সব ওই রকমই। এহেন তাদেরকে দমাতে না পেরে সে এদিক থেকে ওদিক থেকে, কাল্পনিক চরিত্র যদি হয়, কাল্পনিক চরিত্রের কোন মেয়েকে তুই ওরকম একটা লোকের সঙ্গে কথা বলতে দেখেছিস? কাল্পনিক চরিত্র, সে তো চ্যাট করতে পারে না,
তাহলে তোর দোকানের যে লোকটা সে কোন তোর কাল্পনিক চরিত্রের সঙ্গে চ্যাট করেছিল, কার নামে বলতে এসেছিলি একটু বলতো। ও কিন্তু সেদিন লাইভে এসে, বন্ধুরা সেদিন লাইভে এসে যেরকম ও সবার মাথাটা গরম করে দিয়েছে, সঙ্গীতা ম্যাডামকে সবাই ভুল বুঝেছে, ম্যাডাম হয়তো সরল সাদাসিধে মনে ওকে তুলেছে, সেরকম ও কিন্তু অনেক ফাঁদে পাও দিয়েছে। ও যেমন ফাঁদ পেতেছিল, সাকসেস হতে পারছে না, পারবেও না, এবং ও কিন্তু অনেক ফাঁদে পা দিয়েছে। কাল্পনিক চরিত্র বলতে গিয়ে ও কিন্তু অনেক কিছু বলে দিয়েছে, অনেক কিছু বলে দিয়েছে, তোমরা ভালো করে দেখে নেবে। বলার থেকেও বেশি কথা বোঝা গেছে। ও কী করে বলছিল, আমি এর সাথে কথা বলবো না, ওর সাথে কথা বলবি না, এবং যখন 1:1 ঝগড়া হচ্ছিল ওকে তো জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কেন এদের উপর তোমার এত রাগ কেন, এদের উপর রাগ কেন, এদের তুমি চেনোই না, এরা তো কাল্পনিক, তাহলে তুমি ওদের উপর এত রাগ করছিল কেন, সবাই বা তোমাকে কেন বলছিল? কাল্পনিক চরিত্র যদি হও তাহলে এরা সবাই তোমাকে বলছিল কেন? কাল্পনিক চরিত্র হলে ইফিতার থাইটা কোথা থেকে পেলো? ইফিতার ওই থাইয়ের ভিডিওটা কোথায় পেলো? কাল্পনিক চরিত্র তো, তাই না? এরকম ভয়েস কলও এখানে ছেড়েছে, ভয়েস রেকর্ড ছেড়েছে, তাহলে ও কাল্পনিক চরিত্রটা কোথা থেকে আনলো? ওর কাল্পনিক চরিত্র কথা বলে গেছে, এবং লাইভে ওর রাউডিনেস মানে সমস্ত ভিউয়ারদের ওর আরও মানে মাথা গরম করে দিয়ে চলে গেছে। আর নিজেকে ভাবছিল একটা বিশাল হিরো। হ্যাঁ, ম্যাডাম হয়তো বুঝতে পারছে না, এই জন্য ম্যাডামকে অনেকেই ভুল বুঝছে। সরল সাদা মনে হয়তো ম্যাডাম ভেবে নিয়েছে ঠিক আছে, কিন্তু যতটা সরল ভাবছে ততটাও নয়। ও নিজে জানে যে ম্যাডাম ওকে কী করতে পারে, সেই জন্য ও একটা ছক কষে, একদম পুরোপুরি ছক কষে এখানে সে নোংরামো করেছে, একদম এখানে সে অসভ্যতা করেছে। সাবস্ট্যান্ডার্ড না হলে, নিজের বউ শুয়েছিল বলছে শরীর খারাপ ছিল, সব মানলাম, শরীর খারাপ হোক আর যাও, তুই দেখিসনি, তোর তো শরীর খারাপ ছিল না, তুই তো মরে যাসনি, তুই তাহলে এডিট করিসনি কেন? তোর বউ না হয় অসুস্থ ছিল, বউটা আমি বলছি বারবারই, আমি বলেছি, আমি ওকেও বলেছি যে রিম্পা খুব ভালো মেয়ে, ওকে যারা এই সমস্ত হোটেলে যাওয়ার কথা হয়তো বলে, আমার ওগুলো বিশ্বাস হয় না। কিন্তু তুমি ভাই লোককে বলেছো, নিজের পক্ষে কতটা মানে ওর মানে এই যে মিটআপে গিয়ে যে আজকে রুনাদি ওর লাইভে ভালো ভালো কথা বলে, মিটআপে গিয়ে রুনাদি কিন্তু একটা সিম্পল মনে, ও কিন্তু এদিকে এসছিল, এদিকে এসে সবার সাথে কথা বলছে ভালো মনে, যেরকম আমিও ওদিকে গিয়ে কথা বলেছি, আজকে কথাগুলো বলছি। আমরা সবাই সবার মতো কিন্তু নর্মাল হয়ে একটু মেলামেশা করছি, সবাইকে বলা হচ্ছে তুমি আমাকে এই বলেছিলে, তুমি আমাকে ভিডিওতে বলেছিলে। ও কিন্তু দূরে দাঁড়িয়ে, আজকে বলতে বাধ্য হচ্ছি, রুনাদি ভিডিওটা দেখলে বলবো, দূরে দাঁড়িয়ে একটা বক করে যাচ্ছে, দিদি ভিডিও করুন, এ কন্টেন্টের জন্য এসছে, এখানে কন্টেন্ট নিতে এসছে, দালালি করতে এসছে। রুনাদি তোমাকে আমি আজকে বলছি, কন্টিনিউয়াস আমাদেরকে বলে গেছে ভিডিও করুন, দালালি করতে এসছে, দালালের পক্ষ থেকে এখানে এসে কন্টেন্ট নিতে এসছে, কিছু শুনতে এসছে। যে দালালিটা কালকেও করেছিল, যে দালালিটা কাল শনিবারের লাইভেও করতে এসেছিল এখানে, ও লোককে দালাল বলে? সব থেকে বড় নাম্বার 1 দালাল তো এই ভাই বোন, সব মানে দল পাকিয়ে এখানে লাইভে উঠে ম্যাডামকে এরা কিছু কোণঠাসা করার চেষ্টা করেছিল, কিছু কোশ্চেন করে, এবং ম্যাডামের ভেতর থেকে কিছু খবর বার করার অবশ্যই চেষ্টা করছিল। কত সহজ, উনি একটা এই পোস্টে আছে, অত সহজ তোদের এই ফাঁদে পা দেবে? উনিও ফাঁদটা পেতেছে, যারা বুঝতে পারছো না তারা বুঝতে পারছো না, ছোট্ট করে একটা সুযোগ দেওয়ার নাম করে তোকে ফাঁদে জাস্ট পাটা মানে তুই বাড়াবি এই অপেক্ষাতেই ছিল। তোর তো লজ্জা ঘেনা নেই, তুই কী কুক্ষণে যে আসলি আমি বুঝে পেলাম না। আসলি যখন পালাচ্ছিলি কেন পালাচ্ছিলি? দিতি সবার প্রশ্নের উত্তর, তুই তো কাল্পনিক চরিত্র, তুই আর তোর বোনের একটা ভালো শুরু হয়েছে কাল্পনিক চরিত্র, বলার ক্ষমতা নেই। সন্দীপ একটা কাল্পনিক না, সন্দীপের ছেলে ঘটিত কেস, সন্দীপের বউকে নিয়ে সন্দীপের সঙ্গে যে অশান্তিটা চলছে, এগুলো সব কাল্পনিক না রে। হ্যাঁ, তো তুই রেডি থাক। অ্যাটলিস্ট সঙ্গীতা ম্যাডাম তোর এই ফাঁদে মনে হয় না পা দেবে, কারণ মানে তার দুর্গা বাহিনী এবং তাকে যারা ভালোবাসে, তাকে যারা ভালোবাসার ভিউয়ার্স, তারা সবাই সঙ্গীতা ম্যাডামের পাশে থেকে সঙ্গীতা ম্যাডামকে চিনিয়ে দেবে। তোরা দুই ভাই বোন কোনো দিয়ে সাকসেস হতে পারবি না। ঘোড়া কিন্তু বুঝেছে যে মর্কট কী করতে চলেছে, ঘোড়া খুব ভালো মতোই বুঝেছে, খুব সুন্দর প্ল্যান প্রোগ্রাম করে এখানে এসে দালালি করতে এসছো। আজকে বলতে বাধ্য হলাম কথাগুলো, জানি না ভিডিওটা কতটা তোমাদের ভালো লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে। কিছু কথা, আরও অনেক কিছু কথা আছে, কিন্তু বেইমানি আমি করব না, এবং যদি লেজে পা দেয় সেই বেইমানিটা করতে হয়তো বাধ্য হতে পারে। তো টাটা।